বোমযাত্রী ডায়েরিটা পড়েছিলাম। আজকে আমরা করভাসটা পড়বো। তার আগে যেটা বলবো যে বোমযাত্রী ডায়েরিটা ছিল, বলে দিয়েছিলাম যে 1368 বঙ্গাব্দের সন্দেশ পত্রিকায় আশ্বিন কার্তিক অঘ্রাণ সংখ্যায় প্রকাশিত হয় বোমযাত্রীর ডায়েরিটা। ওটা কিন্তু অবশ্যই এটা একটু মনে রাখবে, লেখাটা ছিল কিনা আমার মনে পড়ছে না, বা আমি বলেছিলাম একবার, এইটুকু যেটুকু মনে পড়ছে। বোমযাত্রীর ডায়েরি এটা 1368 বঙ্গাব্দে সন্দেশ পত্রিকা আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। এই সংখ্যায় প্রকাশিত হয়। এটা গেল বোমযাত্রী ডায়েরিটা। আর এবার হচ্ছে করভাস। করভাসটা 1379 বঙ্গাব্দ। 1379 বঙ্গাব্দ আনন্দ মেলা পূজা বার্ষিকীতে প্রকাশিত। প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে 1974 খ্রিস্টাব্দে, পরবর্তীতে 1974 খ্রিস্টাব্দে সাবাস প্রফেসর শঙ্কু গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। 1974-এ সাবাস সাবাস প্রফেসর শঙ্কু এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, হলো। এবারে আমরা গল্পটাতে আসি। করভাস দেখো শুরু হচ্ছে 15ই আগস্ট দিয়ে। এটা খেয়াল রাখবে ঘটনাটা। এটা একটা পাখি নিয়ে বলা হয়েছে, যেখানে পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল। তাহলে এখানে কোন পাখির কথা বলা হচ্ছে? ময়না। প্রফেসর শঙ্কু পাখি নিয়ে চিরকালই একটি কৌতূহলী ছিলেন। তিনি ছোটবেলা তার বাড়ির পোষা ময়নাকে অনেক বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন। দেখো, আমি 100-র উপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। এই 100-র উপর এই জায়গাটায় দাগ দাও। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরছি, মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। মোহনভোগ একরকম মিষ্টি। তো মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কোনো কম্পন টের পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরোলো যে সিজমোগ্রাফ যন্ত্রে সত্যি নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। তাহলে সিজমোগ্রাফ মানে ভূমিকম্পের যে কম্পন মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, ভূমিকম্পের কম্পন মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি সিজমোগ্রাফ বলে থাকি। ঠিক আছে, সিজমোগ্রাফ। তাহলে পাখিটা বলে দিয়েছিল। তখন কি হলো, পাখি সম্পর্কে শঙ্কুর অনেক কিছু একটা মানে আগ্রহ জন্মে গেল। ঠিক আছে, কিন্তু নানা রকম বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত থাকার জন্য পাখি বিষয়ে তারা সেরকম চর্চায় মন দিতে সে পারে। আরো একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে সে তো মানে পাখি বিষয়ে মানে 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। এবার হলো যে তার আরেকটা বড় কারণও হচ্ছে
নিউটন, তার যে পোষা বিড়ালটা ছিল নিউটন, সে নিউটন খুব একটা পাখি পছন্দ করতো না। বিড়ালরা না কি হয় যে ওরা যে বাড়িতে থাকে সাধারণত সেই বাড়িতে অন্য কোনো পোষ্য কেউ থাকুক সেটা বিড়ালেরা চায় না। এটা বিড়ালদের একটা গুণ। তো নিউটন পাখি পছন্দ করে না। আর সাধারণত কুকুর কি হয় একটুখানি সকলকে নিয়ে চলতে ভালোবাসে, কিন্তু বিড়াল খানিকটা একাল সেরে টাইপের হয়, একা থাকতে পছন্দ করে, নিজেই একা সবটুকু আদর খাবে আর কি, এরকম ব্যাপার। তো নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। সম্প্রতি বয়সের জন্যই বোধ হয় নিউটন দেখছি পাখির সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই, সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানালার বাইরে জটলা করে। আচ্ছা, এখানে কি 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 পাখির কথা বলা হয়েছে সেটা দেখো। প্রথমে তো ময়না, যেটা প্রফেসর শঙ্কুর বাড়িতে আগে থেকেই ছিল। আর তারপর যেটা হলো সেটা হচ্ছে যে কি কি আসতে শুরু করলো, কাক, চড়ুই আর শালিক। কাক, চড়ুই আর শালিক, এইটা। এই তিনটে পাখি। আচ্ছা, এরপর কি হলো, প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, আরো বিস্ময়কর। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একজন মানুষকে কিছু খড়কুটো নিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে না, কিংবা যদি বা পারে তো মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। আচ্ছা দেখো, এবার বলছে যে এবারে অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল নামে একটা পাখি আছে। অস্ট্রেলিয়ার তাহলে পাখিটার নাম কি? অস্ট্রেলিয়ার পাখিটার নাম হলো ম্যালিফাউল। অস্ট্রেলিয়ার ম্যালিফাউল নামে একটা পাখি আছে যারা মাটিতে বাস করে। বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটা ঢিপি। বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটা ঢিপি, আর তার ভিতরে ঢোকার জন্য একটা গর্ত। আচ্ছা, এবার কি হচ্ছে না, তারপরে কি হলো যে তার যে বৈশিষ্ট্যটা, ডিম পারে বাসার ভিতর, কিন্তু সে ডিমে তা দেয় না। অথচ উত্তাপ না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না। উপায় কি? তাহলে উপায় হলো এই যে ম্যালিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরে তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটের 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না, তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। আরো রহস্য, গ্রিব নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদেরও খাওয়ায়, কিন্তু কেন তা কেউ জানে না। আবার এই একই গ্রিব পাখি জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে নিজেদের শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। এই যে স্পেসিফিক গ্র্যাভিটি মানে হলো সমপরিমাণ জলের তুলনায় কোনো কিছুর ওজন, যেটাকে আমরা আপেক্ষিক গুরুত্ব বলে থাকি। সমপরিমাণ সমপরিমাণ জলের তুলনায় কোনো কিছুর ওজন, একটা সম, তার যা ওজন সেই পরিমাণ জল নিলে সেটা কি হবে, যে সেটাকে আমরা বলছি যে আপেক্ষিক গুরুত্ব। ওকে, তাহলে এখানে আমরা দুই ধরনের পাখির কথা জানতে পারছি। একটা গ্রিব নামক পাখি, আর একটা হলো যে একটা গ্রিব নামক পাখি, আর একটার কথা আমরা জানতে পারছি যেটা হচ্ছে ম্যালিফাউল, যেটা অস্ট্রেলিয়াতে ছিল। ঠিক আছে, অর্থাৎ এই গ্রন্থে আমরা দেখতে পাবো যে শঙ্কু কি করছে, এই যে পাখিগুলোকে নিয়ে তাদেরকে মানে কিভাবে তিনি পাখিদেরকে কিভাবে পড়ানো যায় সেই নিয়ে একটা যন্ত্র তৈরি করেন, যেটাকে আমরা অর্নিথান বলি। আমরা একটা জিনিস তোমরা সকলেই জানো যে অর্নিথোলজি, যে পক্ষী বিষয়ে যে
পড়াশোনা যে করা হয় বিশেষজ্ঞ, সেটাকে বলা হয় অর্নিথোলজি। তো এখানে ওই অর্নিথন শব্দটা সেই জায়গা থেকেই এসেছে, ঠিক আছে। এটির সাহায্যে মানুষের জ্ঞান বুদ্ধি যেটা পাখির মধ্যে দেওয়া হয়, এবং এই কাজে বিভিন্ন পাখিকে পর্যবেক্ষণ করা হয় যে কিভাবে তাদের বুদ্ধিমত্তা এগুলো পরিচয় করানো হয়। আর এই কাক জাতীয় পাখিটারই তিনি একটা লাতিন নামকরণ করেছিলেন, যেটা থেকে এই নামটা এসছে, যেটা হলো তোমাদের গল্পের নাম কর্ভাস। তাহলে কাক জাতীয় পাখির নাম থেকে এই নামটা এসেছে, ঠিক আছে। তাহলে এবার কি হবে না, এইখানে দেখো 20 সেপ্টেম্বর, আমরা 15 আগস্ট দেখলাম, এবার 20 সেপ্টেম্বর, যেখানে বলছে আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলেছে, আমি সহজ পথে বিশ্বাসী, আমার যন্ত্র তাই হবে জলের মতো সহজ। দুটো অংশে হবে এই যন্ত্র, একটা হবে খাঁচার মতো যেখানে পাখিটা থাকবে, আর খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের। এই অংশটির মাধ্যমে ওই জ্ঞান বুদ্ধি চালিত হবে, যেটা পাখির মস্তিষ্কে যাবে। এই 1 মাস আমার ল্যাবরেটরি জানালা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি ঘর এসে ঢুকেছে সেগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। কাক, চড়ুই, শালিক ছাড়াও পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি ইত্যাদিও মাঝে মাঝে আসে। পাখির নামগুলো কিন্তু মার্ক করো প্রত্যেকে, যতগুলো, সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো কাক। তবে দাঁড় কাক নয়, সাধারণ কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে, এই লাইনটা নিচে দাগ দাও, কাকটা আমার চেনা হয়ে গেছে। ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, সেটা থেকে তো চেনা যায়ই, তাছাড়া হাবভাবও অন্য কাকের চেয়ে বেশ একটু অন্যরকম। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটতে আর কোনো পাখিকে দেখিনি। কালকে তো একটা ব্যাপার রীতিমতো হকচকিয়ে গেছি। আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি, এমন সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধ খোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে। বাক্সের পাশটায় ঘষছে। আমি বাধ্য হয়ে ফুস ফুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম। কাকটা তখন উড়ে গিয়ে জানালায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো, যেটার সঙ্গে কাকের স্বাভাবিক কা কা শব্দের কোনো সাদৃশ্য নেই। এই কারণেই কাকটা প্রফেসর শঙ্কুর কাছে অন্যরকম বলে মনে হয়েছে। সবাই শুনে মনে করবে যে কাকটা বোধহয় হাসছে। যে রকম চালাক পাখি, আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সব থেকে ভালো হবে, দেখা যাক কতদূর কি হয়। তাহলে এই জন্যই তিনি কাকটাকে ব্যবহার করেছিলেন, যে অন্যান্য পাখির থেকে কাকটা বোধহয় একটু আলাদা। এই যে খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধখোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বের করে মাথাটা বাক্সের পাশটায় ঘষছে। দেখেছো, এই কারণে ওর গলার শব্দটা অন্য কাকেদের মতন নয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 27 সেপ্টেম্বর, 15 আগস্ট পেলাম, তারপর 20 সেপ্টেম্বর পেলাম, অনেক দিনের ব্যবধান, এবং তারপর হলো 27 সেপ্টেম্বর। এবার সেই অর্নিথন যন্ত্র যেটার কথা বলছিলাম, তিনি তো কাকটাকে ব্যবহার করবেন, ঠিক আছে। তো অর্নিথন যন্ত্রর কাজটা আজ আমার তৈরি করা মানে শেষ হলো, অর্থাৎ প্রফেসর শঙ্কুর শেষ হলো। কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এ জানালা ও জানালা লাফিয়ে বেড়াচ্ছিল। যন্ত্রটা টেবিলের উপর রেখে যেই তার দরজা খুলে দিলাম, অমনি কাক দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভিতর ঢুকে পড়লো। এ থেকেই এটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল। প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার, না হলে আমার কথা বুঝতে পারবে না। তাই সহজ বাংলা দিয়ে শুরু করেছি। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। শেখাবার বিষয় সমস্তই আগে থেকে রেকর্ড করা, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়, প্রত্যেকটার আলাদা নম্বর দেওয়া। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। কাকের মতো ছটফটে পাখির পক্ষে এটা যে কতটা অস্বাভাবিক
সে তো বুঝতেই পারছি। নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স আছে। মিনেসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো পক্ষী যে সম্মেলনটা আছে সেটা কোথায় আছে, কনফারেন্সটা পক্ষী বিজ্ঞানীদের চিলির রাজধানী সান্তিয়াগোতে, এটাতে দাগ দাও। কখন আছে? নভেম্বর মাসে রয়েছে। এটা গেল। আচ্ছা, কাকটাকে প্রথম কি ভাষা শেখানো হচ্ছিল? বাংলা ভাষা, সেটা দাগ দাও। মিনেসোটা বলে একটা জায়গায় যেখানে প্রফেসর শঙ্কুর বন্ধু রয়েছেন পক্ষী বিজ্ঞানী, ঠিক আছে, অর্নিথোলজিস্ট, যার নাম হচ্ছে রিউফাস গ্রেনফেল। যদি আমার বায়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওকে সঙ্গে নিয়ে গিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা চলতে পারে। ডেমনস্ট্রেশন অর্থাৎ ডেমো যেটাকে বলা হয়, পাখিটাকে দিয়ে ডেমনস্ট্রেশন অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলে থাকি হাতে কলমে প্রদর্শন করা। হাতে কলমে প্রদর্শন করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওনার যে বন্ধু ছিল পক্ষী বিজ্ঞানী, চিলির সান্তিয়াগো শহরে পক্ষী বিজ্ঞানীদের যে কনফারেন্স বসছে সেখানে করভাসকে নিয়ে গিয়ে তিনি উপস্থিত করলেন। যা হয়, তিনি ভেবেছিলেন ডেমনস্ট্রেশন দেবেন। করভাস হচ্ছে একটা কাক জাতীয় পাখির ল্যাটিন নাম, ঠিক আছে, ল্যাটিন ভাষা থেকে এসেছে কাক, আমরা যেটাকে কাক বলি। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো, এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছি। তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না, তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস। 4 অক্টোবর এই ঘটনাটা। এবার কি হবে না, এবার করভাস এখন ইংরাজি শিখছে, বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন। ও ট্রেনিং এর সময় হলো সকাল 8টা থেকে 9টা, তাহলে ট্রেনিং এর সময়টা দেখো, ও ট্রেনিং এর সময়টা কখন? দিনের বেলা বাকি সময়টাও আমার ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে, সন্ধ্যা হলে এখনো রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। তাহলে ও কোথায় যায়? বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়, এখানটায় দাম দাও। বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়, এটাতে দাগ দাও। আর ওর পড়ার টাইমটা মানে ওর ট্রেনিং এর টাইমটা হচ্ছে 8টা থেকে 9টা। নিউটন দেখছি করভাসকে দিব্যি মেনে নিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটলো তার পরের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। ব্যাপারটা ঘটলো দুপুরে। কি ঘটনা না, নিউটন আরাম কেদারাটার পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে, বিড়াল যেমন গোল হয়ে শুয়ে। তো করভাস কোথায় যেন উধাও। আমি খাতায় নোট লিখছি, এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকেছে। তার ঠোঁটে একটা সদ্য কাটা মাছের টুকরো, একটা কাটা মাছের টুকরো। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানালায় ফিরে গিয়ে বসে বসেই ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। গ্রেনফেল আমার চিঠির উত্তর দিয়েছে, লিখছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করছে। আমি অবশ্যই যেন কাক সমেত যথা সময়ে সান্তিয়াগোতে গিয়ে হাজির হই। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, মানে আস্তে আস্তে করভাসের উন্নতি হচ্ছে। কিভাবে প্রোগ্রেসটা হচ্ছে? করভাস ঠোঁটে পেন্সিল দিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। ভাবো, কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয়, করভাস তার উপর দাঁড়িয়ে লেখে, নিজের নাম লেখে করভাস।
সহজ যোগ বিয়োগ করতে পারছে, ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞেস করলে লিখতে পারছে, আমার পদবি লিখতে পারছে। 3 দিন আগে মাস বার তারিখ শিখিয়ে দিয়েছিলাম, আজকে কি বার জিজ্ঞেস করাতে পরিষ্কার অক্ষরে লিখলো ফ্রাইডে। এটাকে ক্যাপিটালে লিখে দিয়েছে, কি কি বলছে। প্রফেসর শঙ্কুর প্রফেসর শঙ্কুর তোমার কি বলে পদবি লিখছে, ঠিক আছে, আর পদবিটা লিখছে, আর যেগুলো হচ্ছে তোমার আহ, আহ, যেগুলো শিখেছে সংখ্যাগুলো, ইংল্যান্ডের রাজধানী, সহজ যোগ বিয়োগ, এই কর্ভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি। আজ একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর একটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। দেখো তারপরে কি 22শে অক্টোবর কি ঘটলো। আচ্ছা, যে যে ডেট গুলো আছে, ডেট গুলোর মধ্যে কিছু কিছু ডেট ইম্পর্টেন্ট, সেটা বলে দিচ্ছি। আচ্ছা, পেন্সিল দিয়ে প্রাইম নাম্বার লিখেছে 2 3 4 5 7 11 13, মানে মৌলিক সংখ্যা। এই যে এই লাইনটাতে দাগ দাও। বলছে যে আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বিদ্যুৎ আর বজ্রপাত। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে জানালার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থামার পর প্রচন্ড কাকের কোলাহল। এ তল্লাটে যত কাক আছে সব ওই মরা গাছটায় জড়ো হয়ে হল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। সে ফিরে এসে বলল, বাবু একটা কাক মরে আছে গাছটার নিচে, তাই এত চেল্লাচেল্লি। বুঝলাম বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্য, গর্ভাস আমার ঘর থেকে বেরোবার কোনো রকম আগ্রহ দেখালো না। সে এক মনে প্রাইম নাম্বার লিখছে। এটা কিন্তু ওই যেটা মরে গেছে কাকটা, ওটা কিন্তু কর্ভাস নয়, এটা খেয়াল রাখতে হবে। এবার 7ই নভেম্বর কি হলো, কর্ভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। আচ্ছা, ওখানে গিয়ে বলছে যে অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়েছে, এই লাইনটাতে দাগ দাও। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়েছে। মৌলিক সংখ্যা লিখেছে। আচ্ছা, কেননা অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়েই সে যে সব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়, কর্ভাস তা শিখে নিয়েছে। তাহলে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন, লাইনে দাগ দাও। সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনার থেকে জেগে উঠেছে, সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে। একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে। সান্তিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিল। গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি কর্ভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। কাল গ্রেনফিলের আরেকটা চিঠি পেয়েছি, ও সান্তিয়াগো পৌঁছে গেছে। পক্ষী বিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে। এর আগে এইসব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনোই হয়নি। সেটাই বলছে, সেটা কখনো হয়নি। আচ্ছা, তাহলে সান্তিয়াগোতে গ্রেনফিল আগেই চলে গেছে।
ওর বন্ধুর নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? আর হলো আচ্ছা, এবারে দেখো বলছে গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি, সেটাই হবে সম্মেলনে আমার পেপার। মানে পাখির সম্পর্কে, মস্তিষ্কের বিষয়ে, মানে পাখির মস্তিষ্কেও যে মানুষের মতোই জ্ঞান দেওয়া সম্ভব, মানে জ্ঞানটাকে প্রবেশ করানো সম্ভব, সেটা নিয়েই তার গবেষণা। প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে করভাস, অর্থাৎ করভাস হচ্ছে মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করবে। দক্ষিণ আমেরিকা যাবার পথে প্লেনে বসে একটা ডায়েরি লিখছি, একটি মাত্র ঘটনাই লেখার আছে। বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটফটানি আরম্ভ করেছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলবো, এখানে কিন্তু কোনো ঘটনার সঙ্গে কোনো একটা এক এক রকম বৈজ্ঞানিক যন্ত্রের আমরা আবিষ্কার দেখব প্রফেসর শঙ্কুর ঘটনায়। আমরা প্রথমে যে যেমন বোমযাত্রীর ডায়েরিটা পড়েছি, সেম ঘটনাই, মানে তার সঙ্গে লিংক রেখেই যে পরের ঘটনাটা হবে এমনটা কিন্তু নয়, প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ তখন করভাস দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটফটানি আরম্ভ করেছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করল। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। মানে আমরা যেটাকে এখনকার দিনে আলমারি বলি, সেই জিনিসটা খানিকটা, ঠিক আছে? সেটাকে আমরা দেরাজ বলছি। আচ্ছা, সেটাকেই আমরা ওই দেরাজ বলছি। আচ্ছা, এরপর কি হবে? এরপরে মানে পাসপোর্টটা ফেলে যাচ্ছে, ওটা তো নিতে হবে, ওটা নাহলে অন্য দেশে যাবে কি করে? করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি, যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক। কাঁচার ভিতর অকৃত্রিম খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি। খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে দিয়েছি। ভেবে দেখ, প্লেনে যাত্রীদের মধ্যে কেউই বোধ হয় এর আগে কখনো পোষা কাক দেখেনি। করভাস তাই সকলেরই কৌতূহল উদ্রেক করছে। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি, ব্যাপারটা গোপন রাখতে চাই। অনুমান করেই বোধহয় করভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে। আচ্ছা, সাধারণ কাকের মতো ব্যবহার করছে। পরেরটা দেখো, 14 নভেম্বর, এই জায়গাটা ইম্পর্টেন্ট। হোটেল, হোটেলের নাম হচ্ছে এক্সেলসিয়ার, ঠিক আছে? এক্সেলসিয়ার, এই নামটা ইম্পর্টেন্ট। যেখানে সান্তিয়াগোতে, চিলিতে, রাত 11টা। দুদিন খুব ব্যস্ত ছিলাম তাই ডায়েরি লেখার সময় পাইনি, এই লাইনটাতে রাত দাও। দুদিন খুব ব্যস্ত ছিলাম তাই ডায়েরি লেখার সময় পাইনি, লাইনগুলো তুলে প্রশ্ন আসে। আগে আমার বক্তৃতার কথাটা বলে নি, তারপর এই কিছুক্ষণ আগের চাঞ্চল্যকর ঘটনাটায় আসা যাক। এক কথায় বলা যায় করভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, অর্থাৎ কি, যে আমার ঝুলিতে আরো একটা খ্যাতি বা সম্মান যুক্ত হয়েছে, এটাকেই আমরা বলে থাকি, এটা একটা প্রবাদ বাক্য, এটাতে নিচে দাগ দাও, আনাদার ফেদার ইন মাই ক্যাপ, অর্থাৎ আমার ঝুলিতে আরো একটা সম্মান বা খ্যাতি যুক্ত হয়েছে। লেখাটা পড়তে লেগেছিল 8 ঘন্টা। তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চললো 1 ঘন্টার উপর। আমি মঞ্চে উঠেই করভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের উপর ছেড়ে দিলাম। প্রকাণ্ড লম্বা মেহগনির টেবিল, মেহগনি তো জানো কাঠ, দামি, যেমন সেগুন ওই রকম মেহগনি।
তার পিছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসেছেন। আমি এক পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি। পড়া যতক্ষণ চললো ততক্ষণ করভাস এক পাও নড়েনি। তার এক পাশে ঘাড় কাত করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা উপর নিচ করা থেকে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতেও পারছে। বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি করভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের উপর ঠুকে চলেছে। দেখো, এখান থেকেই বোঝা যাচ্ছে যে করভাস বেশ এডুকেটেড, সিভিলাইজড যেটাকে বলা হয়। ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই করভাসের কোনো বিরাম ছিল না। গত 2 মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছে। মানে বিগত 2 মাসে করভাস যা কিছু শিখেছে সে সব কিছুই কিন্তু প্রত্যক্ষভাবে সকলের সামনে তুলে ধরেছে। আচ্ছা, নেক্সট। তারপর হলো যে তারপর হচ্ছে যে সকলের সামনে তুলে ধরেছে। সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি, পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউই কল্পনাই করতে পারেনি। এখানকার কাগজ কোরিয়েরে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণ। আচ্ছা, এটাতে দাগ দাও, ওখানকার কাগজের নাম কি? কোরিয়েরে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণ। এর মধ্যে করভাসের খবর বেরিয়ে গেছে। শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় প্রধান খবর বেরিয়েছে, আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করভাসের একটা ছবি। এখানকার কাগজ কোরিয়েরে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণ, এর মধ্যেই করভাসের খবর বেরিয়ে গেছে। ঠিক আছে, পত্রিকাটার নাম। মিটিং এর পর গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। জনবহুল মনোরম আধুনিক শহর। পূব দিকে আন্দেজ পর্বত শ্রেণী, যেটা দক্ষিণ আমেরিকায় দেখা যায়, চিলি এবং আর্জেন্টিনার মতো প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। ঘণ্টাখানেক ঘোরার পর কোভারুবিয়াস বললেন, সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি। তার মধ্যে আজ বিকেলের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। ইনি অর্গাস নামে পরিচিত। এরা বিশেষত্ব হচ্ছে যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন। এই অর্গাস হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখো, এই অর্গাস যে কিনা একজন ম্যাজিশিয়ান, একজন চিলিয়ান যে ম্যাজিশিয়ান, জাদুকর, যে কিন্তু বিভিন্ন পাখি নিয়ে ম্যাজিক দেখিয়ে থাকে। তার কিন্তু নজর পড়ে যাবে এই করভাসের দিকে। ঠিক আছে, তিনি শঙ্কুর কাছ থেকে কি করবেন, কিনে নিতে চাইবেন করভাসকে। বলছে ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, তাই আমি আর গ্রেনফেল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে অর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। ওই যে ম্যাজিশিয়ানটা, তার নাম ছিল অর্গাস। লোকটা নানা রকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, 3 হাত লম্বা সারস, এক ঝাঁক হামিং বার্ড, এসবই কাজে লাগায় অর্গাস।
এবং বোঝাই যায় যে সবকটি পাখিকেই সে বেশ দক্ষতার সঙ্গে কাজ শিখিয়ে নিয়েছে। বলা বাহুল্য, এই কাজের কোনোটাই আমার কর্ভাসের কৃতিত্বের ধারে কাছেও আসেনি। সত্যি বলতে কি, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। টিয়া পাখির মতো নাক, মাঝখানে সিথি করা, টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা, তার কাছ এত পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। লম্বায় লোকটা 6 ফুটের উপর। লোকটার বর্ণনা দিচ্ছে দেখো। আচ্ছা, চোখে কত মাইনাস পাওয়ারের চশমা দেখে নাও, এটা দাগ দাও। আচ্ছা, কাঁচ এতটাই পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। এটা গেল। তারপর হচ্ছে লম্বায় লোকটা প্রায় 6 ফুটের মতো। চকচকে কালো কোটের আস্তিনের ভিতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। সেই হাতের বিভিন্ন ভঙ্গিমাই দর্শকের সম্মোহিত করে রাখে। জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে। আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্রেনফিলকে পরিহাস ছলে বললাম, আমাদের যেমন অর্গাসের ম্যাজিক দেখানো হলো, অর্গাসকে তেমনই কর্ভাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো। তখন রাত 9টায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্রেনফিলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে সবেমাত্র ঘরে ফিরে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। তো বলছে, সিনিয়র শঙ্কু? তখন বলতে, হ্যাঁ শঙ্কু বলছে, আমি রিসেপশন থেকে বলছি, আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। এখানেই বলছে একটা ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বুঝতেই পারছো কে সে হলো। আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয়। নিশ্চয়ই কোনো রিপোর্টার? এর মধ্যেই 4জন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যেসব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয়। একজন সরাসরি জিজ্ঞেস করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনি কাককেও হয় কিনা। রিসেপশন লোকটির সঙ্গে কথা বললে বলল, সিনিয়র শঙ্কু ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না, সকালে ওর একটা অন্য এঙ্গেজমেন্ট রয়েছে। বললাম, যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক? আজ্ঞে না, ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস। ঠিক আছে, এই হলো আর্গাস, বুঝতেই পারছো তাহলে। নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। বিছানার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। কলিং বেল বাজলো। বুঝতেই পারছো 6 ফুট, প্রায় 6 ফুটের মতোই লম্বা। এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরই বেশি লম্বা। বাপরে বাপ! সত্যি বলতে কি, এত লম্বা মানুষ আগেও দেখিনি। ওনার বিবরণটার নিচে দাগ দিয়ে রাখো। বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এ স্যুটের রঙও কালো। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে ক্যারিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ। বুঝতে পারছো সেই পেপারটা? আর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়ছে গ্রিক উপভাষায় আর্গাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। এই লাইনটায় দাগ দাও, যতদূর মনে পড়ছে থেকে। সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, মনে পড়ছে নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। সেই থেকে ময়ূরের লেজে ঢাকা চাকা দাগ। কিন্তু
আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে। গ্রিক দেবীর যে নামটা পেলে সেটাতে দাগ দাও। কত পাওয়ার আপনার চশমা, এখানে বলছে দেখো -20, এটাতে দাগ দাও। ওনার চোখের চশমার পাওয়ারটা কত, এটা কিন্তু প্রশ্ন আসে। -20। তবে তাতে কিছু এসে যায় না, আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন অর্গাস, কিন্তু সে হাসি পুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থাতেই থেকে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। করভাস ঘুমিয়ে পড়েছিল, এখন দেখছি জাদুকরের অট্টহাসিতেই বোধ হয় তার ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। আচ্ছা, এখানে এই লাইনে দাগ দাও, আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে, এটা বলছে অর্গাস। যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা, আমি বললাম শুধু আমিই ক্লান্ত নই, আমার পাখিও ক্লান্ত। আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করবে আপনার পাখির মেজাজের উপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতে চাই না। বেশ, তো তাই হোক। খাঁচার দরজা খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটায় এসে ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিল। আচ্ছা, এখানে সেরকম কিছু নেই। অর্গাস বুঝতে পারলো যে করভাস এখন বিশ্রাম চাইছে, সে আর কিছু করবে না। সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়, এই লাইনটায় দাগ দাও। সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আচ্ছা, আর অর্গাস তার সরু গোপের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারিত হলো, ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ। এই শব্দটার অর্থ দাগ দাও, ম্যানিফিকো, এই লাইনে দাগ দাও। সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে, লক্ষ্য করলাম। ঠিক আছে, মানে ভাব, আমরা যেমন ভাবি ওই রকম ভাবে। অর্গাস হাতে নেল পালিশ দিয়ে এসেছে, রুপোলি পালিশ। তার ফলে মঞ্চে স্পটলাইটে আঙুলের খেলা জমে ভালো। সেই রুপোলি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলোটা প্রতিফলিত হচ্ছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো, বলছে আমি ওই কাকটাকে চাই। ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে অর্গাসের কথায়। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সঙ্গে। তাহলে অর্গাস প্রথমে কি ভাষায় কথা বলছিল প্রফেসর শঙ্কুর সঙ্গে, সেটা দাগ দাও, স্প্যানিশ ভাষায়। এবার সে ইংরাজিতে কথা বলল। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়ছে, কিন্তু আসলে অর্গাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়। আই ওয়ান্ট দ্যাট ক্রো। আবার বলল। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম, এখন কিছু বলার দরকার নেই। আরো কি বলতে চায় লোকটা দেখা যাক। অর্গাস এতক্ষণ জানালার দিকে চেয়েছিল, এবার সে আমার দিকে দৃষ্টি ফেরাল। ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। এও যেন একটা ভেলকি, লোকটা এই আছে এই নেই। অর্গাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল, সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে। আমাকে দেখে প্রফেসর, আমি অর্গাস, আমি বিশ্বের সেরা জাদুকর। আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে, ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম,
টোকিও, হংকং। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। আমাকে দেখো প্রফেসর, আমি অর্গাস, সারা বিশ্বের জাদুকর। তিনি কোন কোন দেশে যাচ্ছেন? এই মাদ্রিদ মানে ইতালি, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং, এই দেশগুলোর নাম ডাক দাও। এই সরি, ভুল বললাম, পর্তুগাল হবে, মাদ্রিদ পর্তুগাল হবে, ঠিক আছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাই না? আচ্ছা, ম্যাজিক আরো সহস্র গুণে বেশি চমকপ্রদ হবে। কিসে জানো? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো, ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই। অর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে, আঙুলগুলোকে সাপের ফণার মতো দোলাচ্ছে, নখগুলো সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। ও তো বুঝতে পেরে গেছে প্রফেসর শঙ্কু যে আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে অর্গাসের কার্যসিদ্ধি হতো, অর্থাৎ সে লোক হিপনোটাইজড করতো, মানে হিপনোটাইজড করে আর কি, ওই আঙুলগুলো নেড়ে নেড়ে। সেই সুযোগে খাঁচার পাখিও অর্গাসের কি হতো, হস্তগত হতো, মানে হিপনোটাইজড করে দিয়ে পাখিটাকে নিয়ে পালিয়ে যেত। আমাকে হিপনোটাইজড করা যে অত সহজ নয় সেটা এবার আমার কথা থেকেই বোধহয় জাদুকর বুঝতে পারল। মিস্টার অর্গাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও করছেন। এই দেখো এই ওয়ার্ডটা, সম্মোহিত করা মানে হিপনোটাইজড করা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। করভাস শুধু আমার ছাত্রই নয়, সে আমার সন্তানের মতো, সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার। প্রফেসর, অর্গাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র, কিন্তু পরেক্ষণই সে আবার গলা নামিয়ে বলে চলল, প্রফেসর, তুমি কি জানো যে আমি ক্রোড়পতি মানে কোটিপতি? শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে, সেটা কি তুমি জানো? আমার বাড়িতে 26 জন চাকর, আমার 4টে ক্যাডিলাক গাড়ি, এসব কি তুমি জানো? তাহলে ওর প্রপার্টিটা দেখো। ওর হলো কোটিপতি, 50 কামরা বিশিষ্ট একটা প্রাসাদ, মানে 50টা ঘর রয়েছে তাতে, 26 জন চাকর, 4টে গাড়ি ক্যাডিলাক। ওই পাখির জন্য তোমাকে আমি আজই এক্ষুনি 10,000 এস্কুডো দিতে রাজি আছি। 10,000 এস্কুডো মানে প্রায় 15,000 টাকা ভারতীয় মুদ্রায়। এস্কুডো হলো ওদের তোমার কি বলে মুদ্রা আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার হলো, এবার হচ্ছে যে তাহলে 10,000 এস্কুডো মানে 15,000 টাকা। তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? ভেবে দেখো অর্গাস, করভাস, ওই কাকের নামকরণ হয়েছে আমারই জন্য। সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? আমি আর ধৈর্য রাখতে পারলাম না, চেয়ার ছেড়ে উঠে উঠে পড়ে বললাম, মিস্টার অর্গাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো, করভাস আমার কাছেই থাকবে, ওর শিক্ষা এখনো শেষ হয়নি, ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি। আজ আমি ক্লান্ত। তুমি মিনিট 5 সময় চেয়েছিলে, 5 মিনিট, আমি 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছি না। আমি এখন ঘুমোবো, আমার পাখিও ঘুমোবে, সুতরাং গুড নাইট। আমার কথাগুলো শুনে অর্গাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবেশ করলেও সেটাকে একেবারে আমল দিলাম না। অর্গাস আবার বিলিতি কায়দায় মাথা নুইয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করভাস এখনো জেগে রয়েছে। বললাম, এক পাগলা জাদুকর, টাকার গরমটা বড্ড বেশি, তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। এবার কি হলো? এর পরের দিনে যেখানে সম্মেলন ছিল, তো সেখানে ঘটনাটা হলো, জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মোরিমোতো, তোমাসাকা মোরিমোতোর ঘোর ক্লান্তিকর ভাষণ, এটা দাগ দাও। জাপানি যে তোমার পক্ষী বিজ্ঞানীটা এসছে তাকে দাগ দাও। সঙ্গে করভাসকে নিয়ে গিয়েছিলাম। গেল
দুপুরে আমাদের হোটেলেই সম্মেলনে অনেকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল। বাধ্য করবাস কোনো আপত্তি করলো না। সেখানে যাবার আগে আমি আমার 71 নম্বর ঘরে এসে করবাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম, তুমি থাকো, আমি খেয়ে আসছি। ওই 71 নম্বর ঘর, যে ঘর নম্বরটা ছিল সেটা হলো 71। আচ্ছা দেখো, বলছে লাঞ্চ শেষ করে যখন ওপরে এসেছি তখন 2:30। দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত করভাস উধাও। আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম। উত্তর দিকে দুটো ঘর পরেই বাঁদিকে রুম বয়বের ঘর। ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি দুটো রুম বয়ব পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনি দেখেই বুঝতে পারলাম তাদের দুজনকে হিপনোটাইজড করা হয়েছে। এটা কার কাজ বুঝতে পারছো? তারপরে 107 নম্বর ঘরে গ্রেনফেল ছিল। দেখো, গ্রেনফেল 107 নম্বর ঘর, তাহলে করভাসের ঘর 71 নম্বর, গ্রেনফেল 107 নম্বর। খেয়াল করে দেখো, দাগ দাও। রিসেপশন ক্লার্ক বলল, আমাদের কাছ থেকে কেউ আপনার ঘরের চাবি চাইতে আসেনি। ডুপ্লিকেট চাবি রুম বয়বদের কাছে থাকে, যদি তারা দিয়ে থাকে। রুম বয়বের অবশ্যই দেওয়ার দরকার হয়নি, কারণ অর্গাস তাদের জাদু বলে অকেজো করে দিয়ে তাদের থেকে চাবি নিয়ে এই কাজটা করে দিয়েছে। শেষটায় এটা দেখে কোন একটা মুভির কথা মনে পড়ছে জানো? সেম জিনিস, হীরক রাজার দেশেতে দেখেছো হিপনোটাইজড করাটা? দেখো, সেটাও কিন্তু সত্যজিৎ রায়েরই মুভি। হ্যাঁ, সেম জিনিসটা। সেই যেখানে হীরকের খনিটা ছিল বাঘের কাছে, হিপনোটাইজড করে দিয়েছিল সেরকম। শেষটায় হোটেলের দ্বার রক্ষকের কাছে গিয়ে আসল খবরটা পাওয়া গেল। সে বলল 8 ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে অর্গাস এসেছিলেন। তার 10 মিনিট পরে হাতে একটা সেলোফোনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান, রুপোলি রঙের ক্যাডিলাক। কিন্তু এখান থেকে কোথায় গেছে অর্গাস? তার বাড়িতে কি না অন্য কোথাও? অবশেষে কোভারোভিয়াসের শরণাপন্ন হতে হলো। ভদ্রলোক বললেন, অর্গাসের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি, কিন্তু তাতে কি লাভ হবে? সে কি আর বাড়িতে গেছে? সে তোমার করভাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। তবে সে যদি শহরের বাইরে বেরোতে যায়, তাহলে একটাই রাস্তা আছে, তোমাদের আমি ভালো গাড়ি, ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিয়ে দিতে পারি। সময় কিন্তু খুব কম, 8 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো, হাইওয়ে ধরে চলে যাবে। যদি কপালে থাকে তো তার সন্ধান পাবে। অর্গাসের পুরো নাম, আসল নামটা দেখো, ডেমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। ডেমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো, দাগ দাও। বাড়িতে যায়নি, আমার মানে পুলিশ নিয়ে গেল। দুজন পুলিশের একজন ছোকরা বয়স, নাম হচ্ছে কারেসাস, কারেরাস। দেখলাম অর্গাস সম্বন্ধে খবর টবর রাখে। বলল সান্তিয়াগো এবং আশেপাশে আর্গাসের নাকি একাধিক আস্তানা আছে। এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। তাহলে আস্তানা জিপসিদের সঙ্গে। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে, আর সেই থেকেই ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। ও কি সত্যি ক্রোড়পতি? এটা জিজ্ঞাসা করলাম। কারেরাস বলল, তাই তো মনে হয়, তবে লোকটা ভয়ঙ্কর কঞ্জুস, কাউকে বিশ্বাস করে না। তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে আর একটা মুশকিল হলো। হাইওয়ে দুভাগে ভাগ হয়ে একটা চলে গেছে উত্তরে লস আন্দিজের দিকে, আর একটা গেছে পশ্চিমে ভালপাইরোজো বন্দর পর্যন্ত। আচ্ছা, এই যে এগুলোতে দাগ দাও। উত্তরে লস আন্দিজ, আর একটা হচ্ছে পশ্চিমে ভালপাইরোজো বন্দর। ঠিক আছে, এই জায়গাটা আসল নাম হচ্ছে ডেমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। আচ্ছা,
এবারে হলো যে আমি জিজ্ঞেস করলাম ও কি সত্যি ক্রোড়পতি? কারেরাস বলল তাই তো মনে হয়, তবে লোকটা ভয়ানক কঞ্জুস, কাউকে বিশ্বাস আছে, এটা তো বললাম। আচ্ছা, এবার হচ্ছে যে এবারে তারা কিসে গেল? কালো মার্সিডিজ, যেটা ভাল পাইরোজোর উদ্দেশ্যে গেল। কর্ভাসের প্রাণহানি হবে না সেটা জানি, কারণ তার প্রতি অর্গাসের লোভটা খাঁটি। লোভ যে আছে। পথে আরো দুটো পেট্রোল স্টেশন পড়লো এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে অর্গাসের সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়েই গেছে। আমি আশাবাদী লোক, নানান সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে পড়েছি। আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি, কিন্তু আমার পাশে বসে গ্রেনফিল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে, ভুলে যেও না শঙ্কু, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ। তোমার করভাসকে যে সে যখন একবার হাতে পেয়েছে, তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না, এটা জেনে রেখো। আচ্ছা, তারপরে অর্গাস আবার তোমার দেখো এখানে বলছে যে রিভলভারও মানে আর কি চালাতে পারে বা চালায়। সান্তিয়াগোর 1600 ফুট থেকে আমরা হাজারে নেমে এসেছি। এই লাইনটায় ডাক দাও। এখানে আর তেমন কিছু নেই। ক্যাডিলাক গাড়ি, সিলভার ক্যাডিলাক, দেখো এবারে কাছে এসে পড়েছে গাড়িটা। কি হচ্ছে, আমাদের মার্সিডিজ তার পাশে এসে দাঁড়ালো। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম। রাস্তার এক পাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুড়িতে মেরেছে ধাক্কা, সামনের অংশ গেছে থেতলে। কারেরাস বলল, সিনিয়র অর্গাসের গাড়ি, এছাড়া একটা আরেকটা সিলভার ক্যাডিলাক আছে সান্তিয়াগোতে, ব্যাংকা সিনিয়র গালদামেসের গাড়ি, কিন্তু এটার নম্বর আমার চেনা। গাড়ি তো রয়েছে, কিন্তু অর্গাস কোথায়? আর আমার করভাস বা কোথায়? ড্রাইভারের পাশের সিটে ওটা কি? জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা। দরজার চাবি আমারই তৈরি, আর সেটা রয়েছে আমারই পকেটে। আজ দুপুরে দরজায় চাবি দিইনি, শুধু ছিটকিনিই লাগানো। করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই, কিন্তু তারপরে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে, মানুষের গলা। সবাই ওই অন্য পুলিশটা বন্দুক উঠিয়েছে। তারপরে কি হলো? গ্রেনফেল ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে। আচ্ছা, মেরি মাতার জব করছিল ওরা। কিসের জব? মেরি মাতা। আনকমফোর্টেবল কেন করে তোলে? আমি বললাম তুমি বরং আমাদের বাড়ির ভিতরে গিয়ে বসো। আচ্ছা, এরপরে দেখো, কাল রাত্রে ফিসফিসে গলা শুনেছি, তাই চিনতে দেরি হলো। এ গলা আরগাসের। অকথ্য অশ্রাব্য স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে। কার উদ্দেশ্যে? ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বার কয়েক কানিয়ে নি। আর তার সঙ্গে করভাসের নামটা। কোথায় গেল সে শয়তান পাখি? করভাস, করভাস মানে করভাসকে বাজে কথা বলছে। মূর্খ পাখি, শয়তান পাখি, নরকবাস আছে তোর কপালে, নরকবাস। অর্গাসের কথা আচমকা থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও দেখতে পাচ্ছি তাকে। তার দু হাতে দুটো রিভলভার। 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে। কারেরাস হুঙ্কার দিয়ে উঠল, সিনিয়র আর্গাস, তোমার অস্ত্র নামাও নইলে। আচ্ছা, এখানে দেখো বলছে, একটা কর্ণপটহ বিদারক শব্দে আমাদের মার্সিডিজের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো। কর্ণপটহ মানে আমাদের কান, ঠিক আছে, মানে কান ফাটানো আওয়াজ যেটাকে বলা হয়, ঠিক আছে। কর্ণপটহ বিদারক শব্দ মানে কান ফাটানো আওয়াজ। জখম? আর্গাস শুকনো গলার আর্তনাদ করে উঠল, তোমরা পুলিশ? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আর্গাস এখন 25 হাতের মধ্যে। এইবার বুঝলাম তার দশাটা। তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে যত্রতত্র গুলি চালিয়েছে। -20 তো তার চশমার যে, মনে পড়ছে তো পাওয়ার, সে তার পাচ্ছে না। অর্গাস হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো।
কারেসাস ও অন্যান্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি এ সংকটে আর্গেসাসের কোনো ভেলকি কাজ করবে না, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। আর্গাস তখন বলছে, সে পাখি উধাও হয়ে গেল। দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল। এবারে তার কথাটা বুঝতে পারলাম। শঙ্কু, দ্যাট বার্ড ইজ হিয়ার। কিরকম? কোথায় কর্ভাস? আমি তো দেখছি না তাকে। গ্রেনভেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া আকেশিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো। উপরে চেয়ে দেখলাম সত্যি তো আমার বন্ধু, আমার শিষ্য, সে গাছের উপরে রয়েছে। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে অক্লেশে গোঁদ খাওয়া মুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমার মার্সিডিজের ছাদের উপর। অর্থাৎ কি, ও তো বুঝতে পেরেছে, নিজে যে মানুষ করেছে তাকে তো বুঝতেই পারবে প্রফেসর শঙ্কুকে দেখে। তারপর অতি সন্তর্পণে, মানে আস্তে আস্তে, যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে, তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো অর্গাসের -20 পাওয়ারের সোনার চশমা। বোঝা গেল চশমাটা কিসের ছিল? সোনার। দাগ দাও পাওয়ারটা কত সেটা দাগ দাও। মানে ওই চশমাটা খুলে নিয়েছিল, বুঝে নিয়েছিল যে চশমাটা খুলে নিলেই, তাহলে কতটা বুদ্ধি কাকটার, যে জানতো যে খুলে খুলে নিলেই যা হওয়ার তাই হবে, করবাস আর দেখতে পাবে না, আর কোনো কিছু করতেও পারবে না। তাহলে এই গল্পগুলো দেখতে হবে, এই গল্পটা যে যে লাইনগুলো বললাম সেগুলো দেখবে। আমি আরো বেশ কিছু প্রশ্ন দেব, আর সেই সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন দিয়ে দেবো এটার থেকে যতটা সম্ভব ফুটিয়ে। ডেট গুলো দেখবে, যে করভাসের ট্রেনিং এর সময় কতটা ছিল, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানীর নাম কি ছিল, যে গ্রেনফেল। তারপর চিলিতে যে হোটেলে প্রফেসর শঙ্কু ছিলেন সেটার নাম কি ছিল, এক্সেলসিয়র। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে ওই চিলির যে খবরের কাগজ যেটা ছিল তার নাম কি ছিল, এইগুলো। আচ্ছা, আর্গাসের সর্বাঙ্গে কি ছিল, সহস্র লোচন, গ্রিক উপকথায়, ওটা দেখবে। কোভারোভিয়াস, কোভারোভিয়াসের তোমার কি বলে সম্মুখীন হয়েছিলেন, এবং সেখান থেকেই সে পুরো ব্যাপারটা কিভাবে করভাসকে রক্ষা করবে বা সেই ব্যবস্থাটা করে দিয়েছিল, বা শহরের বাইরে যাওয়ার যে রাস্তাটা সেটা দেখিয়ে দিয়েছিল। আর অর্গাসের আসল নামটা পড়বে ডেমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। ঠিক আছে, সে 6 ফুটের ওপরে ছিল, প্রায় 6.5 ফুট। আর অর্গাস কত বছর থেকে ম্যাজিক দেখাচ্ছে, সেটা হলো 19 বছর থেকে। তাহলে এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে করভাসটা আমাদের হয়ে গেল। করভাস থেকে আরো বেশ কিছু প্রশ্ন দিয়ে দেব। আর সোমবার দিনকে তাহলে পড়বে তো, বলো?